বাংলাদেশের সংস্কৃতি কালচারকে ধ্বংস করে দিয়েছে এবং মেরে ফেলছে, তাদেরকে খুনি বলা যাবে কি যাবে না সেটা প্রশ্নটা কেন আসলো? যেহেতু এই দীর্ঘসূত্রিতার কারণে আজকে 8 মাস হয়ে গেছে, তাদের বিচারের কোনো লক্ষণ মানুষ লক্ষ্য করছে না। আমাদের ব্যাপক সংখ্যক লোক, বিশেষ করে আমাদের আলেম শ্রেণী, আমাদের চরমনাই পীর থেকে শুরু করে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপকভাবে ওনার বিরুদ্ধচারণ করেছে। এই বিরুদ্ধচারণটা পরবর্তীতে হালে পানি পায় নাই। না একটা মানে এরকম ছিলেন যে খুব নিজেকে ছোট এবং খাটো মনে করতেন, কিন্তু এই মুহূর্তে উনি ওনার পজিশনটা অনেক কনসলিডেট করতে পেরেছেন বলে মনে হচ্ছে, যার জন্য ওনার এরকম খুব দম্ভক্তি। উনি বলছিলেন যে এই আলু পটল চুরি করে এমন লোকরে নিয়ে সরকার তাদের পিছনে ছুটে যারা রুই কাতলা এবং যারা মানে বড় বড় ক্রাইম করছে এবং যারা যারা দাগি আসামি, যারা সমাজে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সমাজের স্ট্রাকচার নষ্ট করে দিয়েছে, ফ্যাব্রিক নষ্ট করে দিয়েছে, এদের টিকিটিও সরকার ছিঁড়তে পারে নাই। এটা আসলে মূল কি জানেন আপা, আমাদের সমাজের এই মানুষগুলো আপনি দেখবেন এই মাত্র 8 মাস আগে এই সরকারের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে হারে ছিল, সেখান থেকে অনেক তলানিতে নেমে গেছে। এই নেমে যাওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে, থাকাটা উচিত। কিন্তু আপনি এই কথা বলছেন, কিন্তু ডক্টর ইউনূস তো অন্য কথা বলছে। ডক্টর ইউনূস আল জাজিরা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো মনে করছে। ওই তো জনগণ তো ইলাস্টিকের মতো, ওই ইলাস্টিক টানলে আপনার দিকে আসবে, আবার আপনি টানলে আপনার দিকে যাবেন। এই জনগণ কোন জনগণ এবং কত সংখ্যক জনগণ সেটার পরিমাপ তো করতে হবে। সবারই কম বেশ জনগণ আছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই দর্শক যেটা বলছিলেন, আজকে যদি এই বিপ্লবের পর বা এই অভ্যুত্থানের পরে মোটামুটি ভাবে দাগি এবং এই বড় অপরাধীদেরকে ধরতো, ধরে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির বিধান করতো এই 8 মাসের মধ্যে, তাহলে মানুষের মধ্যে এই কষ্ট, এই ক্ষোভ ধুমায়িত হতো না। মানুষ বুঝতে পারতো যে না, বিচার হবে, খুনির বিচার হবে। এই যে বলছে ওনাকে খুনি বলা যাবে কিনা, আজকে 8 মাস পরে এই প্রশ্নটা দেখা দিচ্ছে। এবং তার হাউ ডেয়ার যে এতগুলো লোক মারলো, যে বাংলাদেশের মানুষকে এই 1400 লোক শুধু মারে নাই, যারা যারা বাংলাদেশের সংস্কৃতি কালচারকে ধ্বংস করে দিয়েছে এবং মেরে ফেলছে, তাদেরকে খুনি বলা যাবে কি যাবে না সেটা প্রশ্নটা কেন আসলো? যেহেতু এই দীর্ঘসূত্রিতার কারণে আজকে 8 মাস হয়ে গেছে, তাদের বিচারের কোনো লক্ষণ মানুষ লক্ষ্য করছে না। উপরন্ত কি দেখছে? উপরন্ত দেখছে এমন কিছু লোকগুলোকে ধরা হচ্ছে, এমন কোন লোকগুলোকে সরকার আইনের আওতা আনছে বা বিচারের ব্যবস্থা করা হচ্ছে যেগুলোর প্রতি মানুষের খুব খুব গুরুত্ব নাই। মানুষ মনে করছে তারা মানে নিতান্তই সিদেল চোর, নিতান্তই পেটের দায়ে চুরি করেছে, নিতান্তই এই জাতীয় কিছু লোককে এটা করছে। আমি আপনার মানে টপিকসের সূত্র ধরে বলতে চাই যে 3জন সাংবাদিককে যে চাকরিচ্যুত করা হয়েছে, এটার মধ্যে আমার পূর্ববর্তী বক্তা সবাই বলতে চাইছিলেন যে যে ফ্যাসিস্ট কালচারের আবার কি আমরা প্রতিধ্বনি শুনছি কিনা বা সেই পদাঙ্কর অনুসরণ করছি কিনা। আপাত দৃষ্টিতে তাই তো মনে হচ্ছে, তাই তো আপাত দৃষ্টিতে কেন, এটাই হওয়াটা স্বাভাবিক। কেন? আমাদের যে ফ্যাসিস্ট কালচার, ফ্যাসিস্টটা কি, ওই কালচারটা এখনো বিদ্যমান। আপনি একজন বা কয়েকজন ফ্যাসিস্ট উচ্ছেদ হয়েছে সত্য, কিন্তু তারা যে কালচার, তারা যে রিচুয়ালস, যারা যে ব্যবস্থাটা তৈরি করে গেছে সেটা বিদ্যমান আছে। আপনি সেলফ সেন্সরশিপ, আপনি এটা মনে করেন না যে এই 3জন সাংবাদিককে তারা চাকরিচ্যুত করছে এটা উপযাজক হয়ে এবং এটা নিজের থেকে নিজের থেকে এক ধরনের ওভার মানে ইনথুসিজম হয়ে, মানে যে আমি এই সরকারের প্রতি বেশি লয়াল থাকবো, এই সরকারের প্রতি আমি বুঝাবো যে তোমার পলিসির সাথে আমি একমত, আমি আমার সাংবাদিককে চাকরিচ্যুত করেছি। এই যে মানসিকতা, এই যে সেলফ সেন্সরশিপ, এটা এখনো বিরাজমান। এটা বিরাজমান এই কারণে যে ফ্যাসিজমটা এই রক্তে মাংসের মধ্যে ঢুকে গেছে। আর যে কথাটা বলছিলেন, যিনি যে সাংবাদিক
তিনজন চাকরিচ্যুত হলেন, যেই কালচারাল মিনিস্টার মোস্তফা সরোয়ার ফারুকী, এই মোস্তফা সরোয়ার ফারুকী কে, এটা মামুন ভাই আর আমাদের রবি ভাই বলছিলেন অনেক সুন্দর করে। দেখেন উনি অনেক বেশি বিপ্লবী সাজছেন, এটা এটা সত্য, বোঝা যাচ্ছে। উনি উনি তো ওই ব্যক্তি, ওনাকে ওনার নির্বাচনের পরপরেই, ওনাকে অ্যাডভাইজার করার পরপরে আমাদের ব্যাপক সংখ্যক লোক, বিশেষ করে আমাদের আলেম শ্রেণী, আমাদের চরমনায় পীর থেকে শুরু করে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা ব্যাপকভাবে ওনার বিরুদ্ধচারণ করেছে। এই বিরুদ্ধচারণটা পরবর্তীতে হালে পানি পায় নাই নানা কারণে। আমাদের দেশের সমস্যাটা হয়েছে কি, মেজরিটির জোরে এক ধরনের সত্যটা চাপা পড়ে যায়, বা সাময়িকভাবে সেটা চাপা দেয় মানুষ। ওনার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ তো আছে, এই দেশের তৌহিদি জনতার গুরুতর অভিযোগ এটা আছে। প্লাস ওনার স্ত্রী, যে স্ত্রী মানে যে মানে এমন একটা চরিত্রে অভিনয় করেছে যার সম্পর্কে এই দেশের মানুষের প্রচুর রিজার্ভেশন আছে, এবং ওনার মেয়ের কারণে রিজার্ভেশন আছে, তা তো তিনি করেছেন। এই সবগুলো মিলিয়ে উনি এর থেকে স্খলন করার জন্য বা নিজেকে নির্দোষ দাবি করার জন্য, ওনার মেয়ের নিজেকে জন্য ভালো সাজানোর বলছেন জন্য, নাকি ওনার বউয়ের জন্য বলতে চেয়েছেন? সে যে কারণে হোক উনি একটু ওনার মেয়ে বিপ্লবী তো ছোট, অতি 4-5 বছর মেয়ে। না ওনার বাপ না, যেটা ওই যে সিনেমাটা তৈরি করতে চাইছিলেন, হ্যাঁ, একটা সিনেমা তো ওনার স্ত্রী যার ভূমিকা সিনেমাটা তৈরি করছিলেন, ওইটা তো তো প্রদর্শন হয়ে গেছে। মাহমুদ ভাই, আপনি হ্যাঁ কি সেটা কোন হয়ে গেছে, জগতে সেটাই বসবাস করছেন? ওই যে সেটাই শেখ হাসিনা সেটার থাকতে কারণে, ওইটা তৈরি করা হয়েছে, ওইটা তো অনেক রাইট, কোটি টাকা সেটার খরচ কারণে করে একটা তো ইমেজ এবং একটা তো ক্ষোভ এদেশের মানুষের মধ্যে আছে মোস্তফা ফারুকের মধ্যে। প্রথম কথা হচ্ছে যে ধর্মের ব্যাপারে ওনার একটা ব্যাখ্যা আছে, ওনার একটা বিখ্যাত গান, হ্যাঁ শেষ করব, বিখ্যাত গান আছে যে গানটা এক ধরনের পরকীয়াকে আপনার উৎসাহিত করে, এনকারেজ করে। আমি জানি না মাউন ভাই, আমি এই মুহূর্তে মনে পড়ছি না, একটা গান, বিখ্যাত একটা গান আছে যেটা আমাদের মূলধারার যে ইসলামের প্র্যাকটিস সেটার সাথে যায় না। সেই ধরনের প্র্যাকটিস, সেই ধরনের মানে ধ্যান ধারণা, ডিসকোর্স উনি সংস্কৃতিতে আনয়ন করার চেষ্টা করেছেন, এই অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। সব মিলিয়ে উনি এক ধরনের এই এই বিপ্লবকে গ্লোরিফাই করার বা অতি উৎসাহ দেখানোর একটা ভাব থাকতেই পারে, সেখান থেকে এটা হইতে পারে। এবং আমি দেখেছি ওনার উনি যেভাবে যে মূর্তি ধারণ করেছেন সাংবাদিকদের উপরে, এটা অনেক ক্ষেত্রে স্বৈরাচারী আমলে স্বৈরাচাররাও এইভাবে সাহস করে নাই। উনি ওনার প্রথম দিক যখন উনি ক্ষমতা প্রাপ্ত হন, তখন কিন্তু উনি অনেকটা মানে এরকম ছিলেন যে খুব নিজেকে ছোট এবং খাটো মনে করতেন, কিন্তু এই মুহূর্তে উনি ওনার পজিশনটা অনেক কনসলিডেট করতে পেরেছেন বলে মনে হচ্ছে, যার জন্য ওনার এরকম খুব দম্ভক্তি, এই দম্ভক্তির কারণে কিনা সেটা আমি বলতে পারবো না। সর্বশেষ একটা কথা বলবো মাউন ভাই, স্বীকারোক্তির জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে আপনি মনে আছে এরশাদের 9 বছরের শাসন আমলে ওনাকে বলা হয়েছিল যে পটুয়া কামরুল বলছিলেন যে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এটার জন্য ওনাকে কোনো শাস্তি ভোগ করতে হয়নি, ওনাকে কোনো আইনের আওতায় আনা হয়নি, বা ওনাকে ভৎসনা করা হয়নি। মাহমুদ ভাই, আমার দুর্লভ সৌভাগ্য হয়েছিল কবিতা মঞ্চের একজন তরুণ ছাত্র হিসেবে থাকা। পটুয়া কামরুল হাসান ওইটা আঁকার 15 মিনিট পর ওই মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে। জি জি, তো হ্যাঁ সেটাই তো, এই হচ্ছে গিয়ে স্বৈরাচারের মানে নমুনা। সেই এরশাদ, ওনাকে স্বৈরাচার বলা হচ্ছে, তখনকার অনেক কারণ থাকতে পারে, সেটা সেটা বলবো না, কিন্তু এখন যারা স্বৈরাচার এবং যে স্বৈরাচারটা পতন হইল, এবং আজকে যারা দেশ পরিচালনা করতেছে এই বিপ্লবের পরে, এই গণঅভ্যুত্থানের পরে, তারা যেভাবে এই যে সাংবাদিকদের 3 জন সাংবাদিককে বরখাস্ত করার ক্ষেত্রে এবং সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে মানে যে যা লঙ্কা সে হয় রাবণ, সেখানে গিয়ে এটা কেউ সহ্য করতে চায় না, শেষ করে দিচ্ছি। মূল কারণ হচ্ছে ফ্যাসিজম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এবং এটা রক্তের মধ্যে মিশে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মানুষকে সন্তুষ্ট করার, বসকে সন্তুষ্ট করা, প্রতিষ্ঠানকে সন্তুষ্ট করা, সাধারণ মানুষকে নয়,
মানে অনেক ধন্যবাদ। প্রতিষ্ঠানকে শুনবো সন্তুষ্ট আপনাকে করার আবার। এই মানসিকতার কারণে আজকে আমাদের এই ফ্যাসিজমটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।